দর্শক, বেশ মজার একটা তুলনামূলক চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে আলোচিত হওয়া শুরু করেছে। গত বছর জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার উপরে গুলি চলেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করেছে এবং 834 জন নিহত হওয়ার যে সরকারি গেজেট প্রকাশিত হয়েছে সেই 834 জনের অধিকাংশই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা গেছে এমন অভিযোগ আমরা অনেক দিন থেকেই শুনছি এবং সেই অভিযোগের ভিত্তিতে সেই গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যে মামলার বিচার কাজ চলছে। গুলির নির্দেশদাতা হিসেবে, এই ঘটনার নির্দেশদাতা হিসেবে তার বিচার কাজ চলছে, অর্থাৎ অভ্যুত্থান দমনে গুলির নির্দেশ দিয়েছিলেন তিনি। অভ্যুত্থান দমনে গুলির নির্দেশ কি তিনি দিতে পারেন কিংবা দেয়ার আইন কি রয়েছে? যদি অভ্যুত্থান দমনে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, অর্থাৎ সাধারণ মানুষের উপরে গুলি চালানোর নির্দেশ যদি প্রধানমন্ত্রী পর্যায়ে থেকে আসে, তাহলে অনেকে আবার তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করছেন গত 16ই জুলাই গোপালগঞ্জে যে সাধারণ জনতার উপরে গুলি চালানো হলো এবং পাঁচজনের গুলিতে মৃত্যুর ঘটনা ঘটলো, তাহলে এই গুলির নির্দেশ কে দিয়েছিল? ওই গুলির নির্দেশদাতা হিসেবে যদি রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা দায়ী হয়, তাহলে এই গুলির নির্দেশদাতা হিসেবে আমরা কি প্রফেসর ইউনূসকে দায়ী করব? সেটা দায়ী করার কি কোনো সুযোগ রয়েছে, নাকি আইন বলছে প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার জায়গা থেকে গুলির নির্দেশ দেওয়ার আদতে কোনো অপশনই নেই? তুলনামূলক সেই আলোচনা যেটা ছড়িয়ে পড়েছে সেটা করে বোঝার চেষ্টা করব যে আদতে দুই ক্ষেত্রে কি ঘটেছিল, পুলিশের আইনই বা কী বলছে, পুলিশের আইন অনুযায়ী কর্মকাণ্ডগুলো, পুলিশ মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইন অনুযায়ী কর্মকাণ্ডগুলো হয়েছিল কিনা, দুই ক্ষেত্রেই তুলনামূলক আলোচনা করে বোঝার চেষ্টা করব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, গত বছর জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান দমনে শেখ হাসিনা গুলির নির্দেশ দিয়েছিলেন। এই ইস্যুটাকে নিয়েই তার বিচার কাজ চলছে নির্দেশদাতা হিসেবে। এটা নিয়ে বাংলা নিউজ 24 একটা আর্টিকেল তৈরি করেছে, যার শিরোনাম দিয়েছে তারা অভ্যুত্থান দমনে গুলির নির্দেশ হাসিনার আইনি নাকি বেআইনি, অর্থাৎ নির্দেশটা আইনি নাকি বেআইনি, আইন কি বলছে, আইনের ভেতরে কি লেখা আছে, গুলির নির্দেশ আদতে কে দিতে পারে, পুলিশ কখন গুলি করতে পারে, এরকম নানা আলোচনা রয়েছে। সেখানেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে পুলিশ কখন গুলি চালাতে পারে। এই পয়েন্টে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষের জানমালের ক্ষতি করলে বা সরকারি সম্পদ বিনষ্ট করলে বা সে ধরনের আশঙ্কা তৈরি হলে পুলিশকে ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আইনি অধিকার দেয়া হয়েছে। পুলিশের এই অধিকার মূলত প্রয়োগ হয় দণ্ডবিধি 1860, পুলিশ আইন 1861, ফৌজদারি কার্যবিধি 1898 এবং পুলিশ রেগুলেশন অব বেঙ্গল PRB 1943-এর মাধ্যমে। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার কর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন, PRBর 153 ধারা অনুযায়ী 3টি ক্ষেত্রে পুলিশ গুলি চালাতে পারে। প্রথমত, আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার্থে। এসব ধারায় একজন সাধারণ নাগরিকের মতো পুলিশও আত্মরক্ষার্থে প্রয়োজনে অন্যের প্রাণহানির অধিকার রাখেন। দ্বিতীয়ত, কোনো পরিস্থিতিতে গ্রেপ্তার করতে, অর্থাৎ কোনো পরিস্থিতি যদি তৈরি হয় গ্রেপ্তার করার, তখন গুলি চালাতে পারে। তৃতীয়ত, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য, যেটা ফৌজদারি কার্যবিধির 127 এবং 28 ধারার বিধান অনুযায়ী। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গুলির মতো চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে পুলিশকে আরও কয়েকটা ধাপ অনুসরণ করতে হয়। এক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলনে গুলি চালানো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা একটা রিট পিটিশনের আদেশে গত বছর 4 আগস্ট হাইকোর্টের একটা বেঞ্চ কিছু পর্যবেক্ষণ দিয়েছিলেন। আর বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে গুলির প্রয়োগ বিষয়ে পর্যবেক্ষণে বলা হয়েছিল, যদি কেউ আইন লঙ্ঘন করে তবে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা রাবার বুলেট,
টিয়ার সেল ব্যবহার করতে পারবে। আইনের লঙ্ঘন না হলে বা দাঙ্গা না বাঁধলে কোনো তাজা গুলি ব্যবহার করা যাবে না। অর্থাৎ ছত্রভঙ্গ করা, সমাবেশ সরিয়ে দেয়া, এইসব ব্যাপারে পুলিশ গুলি করতে পারবে না, অর্থাৎ মেটাল গুলি, প্রাণঘাতী গুলি করতে পারবে না, রাবার বুলেট ছুটতে পারবে, টিয়ার সেল ছুটতে পারবে। এটা এই পর্যবেক্ষণে, হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছিল। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে গুলির ব্যাপারে যেটা বলা হচ্ছে যে সাধারণভাবে প্রত্যেক ব্যক্তির সভা সমাবেশের স্বাধীনতার অধিকার সংবিধান দিয়েছে। সংবিধানের 37 অনুচ্ছেদে বলা হয়েছে, জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণ ও নিরস্ত্র অবস্থায় সমবেত হইবার ও জনসভা ও শোভাযাত্রায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। তাই এই সমাবেশ অনেক সময় বেআইনি সমাবেশে পরিণত হয়। ফৌজদারি কার্যবিধির 141 ধারা অনুযায়ী 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ হবে যদি প্রথমত সরকারি কর্মচারীকে আইনানুগ ক্ষমতা প্রয়োগে অপরাধমূলক বল প্রয়োগ এবং বল প্রয়োগের হুমকি প্রদান করা হয়। এই ব্যাপারগুলো বলা হচ্ছে। সে আরেক জায়গায় বলা হচ্ছে যে কে গুলির আদেশ দিতে পারে। খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, যে আদতে পুলিশকে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলির আদেশ কারা দিতে পারে, কে দিতে পারেন? সেই ক্ষেত্রে কি প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা দিতে পারেন, নাকি আইনে অন্য একজন কিংবা একটা বিশেষ একটা পদ রয়েছে, যে পদ এই জন্য নিযুক্ত থাকবে, তিনি পরিস্থিতি অনুযায়ী গুলির নির্দেশ দেবেন। পুলিশ রেগুলেশন প্রবিধান 145 অনুসারে দাঙ্গা ও গোলযোগের সময় পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার ও সশস্ত্র পুলিশ দল মোতায়েন করতে পারে। একই আইনের প্রবিধানে 151 অনুসারে যখন কোনো দাঙ্গা দমন বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য নিয়োজিত একটি সশস্ত্র দলের সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন, অর্থাৎ একজন ম্যাজিস্ট্রেট থাকবে সেই দলের সঙ্গে, তখন পুলিশ দলের অধিনায়ক কর্তৃক পুলিশের দায়িত্ব বিন্যাস কাজে তিনি হস্তক্ষেপ করবেন না। কখন বল প্রয়োগ করতে হবে এবং কখন গুলি বর্ষণ করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি দায়ী থাকবেন। অর্থাৎ তার সিদ্ধান্তেই গুলি করা হবে। তিনি যদি মনে করেন যে এই মুহূর্তে গুলি চালানো উচিত, গুলি চালানো ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না, তাহলে তিনি গুলির নির্দেশ দিতে পারেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলির আদেশ দিতে পারে না, এবং যে আদেশ ম্যাজিস্ট্রেট দিলেন সেই আদেশের জন্য পরবর্তীতে তাকে জবাবদিহি করতে হবে যে তার আদেশটা ঠিক ছিল নাকি ভুল ছিল। তার মানে আইন বলছে যে প্রধানমন্ত্রীর কিংবা প্রধান উপদেষ্টার যে গুলি করার নির্দেশ, সেই গুলি করার নির্দেশের কোনো অপশন নেই। আইনের ধারায় কোথাও লেখা নেই যে প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি করার নির্দেশ দিতে পারেন। তবুও শেখ হাসিনার যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, যে তিনি একজনকে বলছেন যে প্রয়োজনে লেথাল ওয়েপেন ব্যবহার করো, গুলি করো, এই যে অডিওটা ছড়িয়ে পড়েছে, সেই অডিওটা নিয়ে নানা রকমের বিতর্কও রয়েছে। বিতর্কের মধ্যে আবার এক ধরনের স্ববিরোধী অবস্থান আওয়ামী লীগের লোকজনের মধ্যেও আমরা দেখেছি। আওয়ামী লীগের পেজ থেকে প্রতিবাদে বলা হয়েছে যে এটা এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা অডিও। আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এটা যে হলি আর্টিজান হামলা, গুলশানে হলি আর্টিজান হামলার সময় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন এবং গুলি করে জঙ্গিদের মেরে অন্যদের উদ্ধারের কথা বলেছিলেন। অর্থাৎ তাদের মধ্যেই এক ধরনের সমন্বয়হীনতা দেখেছি। কিন্তু মূল কথা সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার অপশন নেই। আইনেই বলা রয়েছে যে কোন পরিস্থিতিতে তারা গুলি চালাবে এবং সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি থাকবে, ম্যাজিস্ট্রেটের নির্দেশ মতো গুলি চালাবে। 2024-এর জুলাই আগস্টের যে অভ্যুত্থান দমনে সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছিল কিনা সেটা একটা বিতর্কের বিষয় হতেই পারে, যে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে, ম্যাজিস্ট্রেটের আদেশ
আদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছিল কিনা। যদিও সেই গুলি চালানো নিয়ে বহু আলোচনা রয়েছে, বহু দিকের বহু রকমের কথাবার্তা রয়েছে, যে সেখানে তৃতীয় পক্ষ ঢুকে গিয়েছিল, সন্ত্রাসী জঙ্গি বাহিনী ঢুকে গিয়েছিল, তারা প্রচুর হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এবং এই আন্দোলনটাই একটা সাজানো আন্দোলন ছিল, এটার একটা ডিজাইন করা ছিল। এই ডিজাইন অনুযায়ী সরকার পতনের জন্য যা যা করা দরকার সব কিছুই করা হয়েছে, এরকম সমালোচনাও রয়েছে। আমেরিকার ডিপ স্টেটের প্রসঙ্গ নানাভাবে বিভিন্নভাবে আমরা আলোচনা হতে দেখেছি। কিন্তু যে কারণে এই আলোচনার উত্থাপন করা সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী পর্যায়ে, প্রধান উপদেষ্টা পর্যায়ের গুলির নির্দেশের কোনো অপশন নেই, অর্থাৎ প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে না, তারা ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকবে এবং সেই অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে। 2024 সালের অভ্যুত্থান দমনে ম্যাজিস্ট্রেট ছিল কিনা সেটা যেমন প্রশ্ন, গোপালগঞ্জের যে আন্দোলন দমন করা, যে অবস্থা দমন করা, সেই দমন করার সময়ও ম্যাজিস্ট্রেট ছিল কিনা এটা একটা বড় প্রশ্ন। পুলিশ কি ম্যাজিস্ট্রেটের, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ম্যাজিস্ট্রেটের আদেশে গুলি চালিয়েছে? সেখানে কি ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিলেন, নাকি তারা নিজে থেকেই গুলি চালিয়েছেন? যদিও সেনাবাহিনী যদি গুলি চালিয়ে থাকে তাহলে সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে, তারা নিজে নিজেই সেই সিদ্ধান্ত নিতে পারে। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য যদি ম্যাজিস্ট্রেটের অনুমতি প্রয়োজন হয়, তাহলে সেখানে যদি ম্যাজিস্ট্রেট না থাকে তাহলে অনুমতিটা কে দিল? দুই ক্ষেত্রেই প্রসঙ্গ হচ্ছে অনুমতিটা কে দিল যদি ম্যাজিস্ট্রেট না থাকে। গত জুলাই আগস্ট আন্দোলনের অভ্যুত্থান দমনের ক্ষেত্রে অনুমতিটা তাহলে কি শেখ হাসিনা স্বয়ং দিয়েছিলেন, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দিয়েছিলেন? আর গোপালগঞ্জের ক্ষেত্রে এই অনুমতিটা কি পুলিশ কন্ট্রোল রুমে বসে থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা আসিফ নজরুল তারা এই অনুমতি দিয়েছিলেন, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুমতি দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন, সেখান থেকে নির্দেশনা জারি করা হয়েছিল যে তোমরা গুলি করো? যে ঘটনাগুলো আমরা দেখেছি, পুলিশ কন্ট্রোল রুমে বসে থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতিকে বাণী শোনাচ্ছেন এবং জাতিকে ঘোষণা দিচ্ছেন যে কারফিউ জারি করা হয়েছে, আপনারা কেউ ঘরে থেকে বের হবেন না, আওয়ামী লীগের ড্যাশ 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 ভেঙে দেওয়া হবে। এগুলো হচ্ছে উপদেষ্টার ভাষা প্রয়োগের ব্যাপার, সেন্স, তার ভাষা প্রয়োগের সেন্স, যেগুলো নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। আবার গোপালগঞ্জের যে এনসিপি নেতাদের উদ্ধার করে খুলনা পর্যন্ত নিয়ে যাওয়া, সেই রাস্তার একটা ভিডিও, একটা লাইভ ভাইরাল হয়েছে, আমরাও সেটা নিয়ে একটা ভিডিও করেছি। সেখান থেকে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারীকে গুলি করা, সরাসরি আওয়ামী লীগকে নিধন করা, আওয়ামী লীগ যেখানে পাবে সেখানে মেরে ফেলা, ঢাকা শহরে যত আওয়ামী লীগ আছে সবাইকে মেরে ফেলা হবে আজকের পর থেকে যদি ঢাকায় বেঁচে যেতে পারে, এরকম অনেক কিছু আমরা শুনেছি। আবার সেই বহরে ককটেল হামলার ঘটনাও আমরা দেখেছি। তার মানে ওখানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল বটে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে গুলি চালিয়েছে সেই গুলির নির্দেশদাতা কোনোভাবেই আমরা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে বলতে পারি না। যদি প্রফেসর ইউনূসকে নির্দেশদাতা বলতে না পারি তাহলে জুলাই আগস্ট অভ্যুত্থানে, গত বছরের যে 24-এর অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম আসা উচিত কিনা সেই ব্যাপারেও অনেকে মন্তব্য করছেন। নাকি এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, নাকি এটা পুলিশ প্রধানের ব্যাপার, যিনি কিনা এখন আবার রাজসাক্ষী হয়েছেন, এই নানা ব্যাপার। নাকি আবার অতি উৎসাহী কোনো মন্ত্রী, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো অতি উৎসাহী কোনো মন্ত্রী কিংবা অতি উৎসাহী কোনো আওয়ামী লীগের নেতা এই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন যে তোমরা গুলি করো, তোমরা গুলি করে মেরে ফেলো। এই ব্যাপারগুলো ইতিহাসে এক সময় হয়তো, যখন ইতিহাস লেখা হবে তখন হয়তো লেখা হবে যে দুই ক্ষেত্রেই কাদের ভূমিকা ছিল, সেখানে শেখ হাসিনার ভূমিকা তো কতটুকু ছিল, প্রফেসর ইউনূসের ভূমিকা কতটুকু ছিল, নাকি তার আন্ডা বাচ্চারা বেশি ভূমিকা পালন করে রাষ্ট্রের প্রধান যিনি তাকে বেশি রকমের বিপদে ফেলে দিয়েছেন। দর্শক, সব মিলিয়ে আপনার কি মনে হয়, দুই পরিস্থিতির তুলনামূলক চিত্রে আপনি কি খুঁজে পান? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।